Share him, please share. Had to জুম করলে হলো নড়াচড়া করলে ফোকাস নষ্ট হবে, তারপর ফ্রেমটা ঠিক থাকে। রাফি রাফি एग्जीक्यूशन फाइल क्रिएट हो सकती ना EXE फाइल क्रिएट मार जाती ना मड्डा तो दाने फाइनली जाती ना लिनक्स से वो दिन हमने कर लाऊं तो फिर आवाज जाती ना बस आगे बाहर जाती ना वो तो हम को लेते हैं आता ना आता है एमन बंदू बनाया सारे को बैड होगा शेयर रखते তিষ্টি গেল দুধ দেয় তুই আর দিলি তাও তুই আর দিলি লাগাইছিলাম আমরা যাবি কি এক লগে দিবি আমার ব্যাগে ঢুকা আমার ব্যাগে ঢুকা এক লগে আমার ব্যাগে ঢুকে বুঝলি। আচ্ছা, আজকে আমি যে টপিকটা পড়াচ্ছি এটা আমি ছোট্ট একটা পার্ট পড়াবো। এটা একটা শর্ট কোশ্চেন হিসেবে ফাইনাল পরীক্ষা আছে, সেই জন্য আমি খুব বেশি কিছু পড়াচ্ছি না, বাট কনসেপ্টটা কাজে লাগবে সেই জন্য আমি এটা পড়াচ্ছি। ঠিক আছে, আমি হয়তো দু একটা এক্সাম্পল বেশি পড়াতে হবে, কিন্তু আর সময় দিতে চাই, আমরা নতুন পড়া দিচ্ছি এইগুলোই বেশি হয়ে গেছে। আচ্ছা, তো দেখেন আমাদের এইখানে প্রিন্টার স্কুলার বলে একটা সফটওয়্যার আছে, ওএস এর কম্পোনেন্ট। ঠিক আছে, অপারেটিং সিস্টেমের একটা সফটওয়্যার আছে প্রিন্টার স্কুলার। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যে ডকুমেন্ট প্রিন্ট করি না, জি স্যার, আমরা ডকুমেন্ট প্রিন্ট করতে চাইলে কি করি জানেন? যে কোনো অ্যাপ্লিকেশন ডাইরেক্টলি কিন্তু প্রিন্টার অ্যাক্সেস করতে পারবে না। কি করে? এইরকম একটা ফাংশন কল করে, সিস্টেম কল, এটা একটা সিস্টেম কল। ওকে, এই ফাংশনটার মধ্যে কিছু প্যারামিটার হিসেবে প্রিন্টারের নাম দিয়ে দেয় আর তার ডাটাটা দিয়ে দেয়, যে ডাটাটা সে প্রিন্ট করতে চায়। তাহলে যদি কি হয়, এই যে ফাংশনটা দেখতে পাচ্ছেন কি, এই ফাংশনটা এই যে দেখেন, এই যে এখানে লেখা আছে, কোথায় লেখা আছে? প্রিন্টার স্কুলারের কোডের মধ্যে এই ফাংশনটা আছে। ওএস যখন এইরকম একটা রিকোয়েস্ট পায় প্রিন্টারের আইডি আর ডাটা, তখন সে এই যে প্রিন্টার স্কুলার দেখতে পাচ্ছেন, এটার এই ফাংশনটাকে কল করে। ফাংশনটা কল করলে এই ডাটাটা, এই যে ডাটাটা আমি প্রিন্ট করতে চাই, এই ডাটাটা এরকম একটা কিউ আছে, এই যে স্কুলারে কিউ। ঠিক আছে, আচ্ছা, কিউ ডাটা স্ট্রাকচারের জন্য আমাদের মেইনটেইন করার জন্য দুইটা ভ্যারিয়েবল লাগে, মনে আছে? হেড আর টেল। আচ্ছা, এইখানে দেখেন হেডের ভ্যালু দেওয়া আছে কত? 2। এটা মানে কি? এটা মানে হচ্ছে 2 তে সবার লাস্ট। আচ্ছা, কিউ কি ফিফো স্ট্রাকচার না? ফার্স্ট ইন ফার্স্ট আউট না? তাহলে সবার আগে ইনসার্ট হচ্ছে কোনটা? 0 এখানে, তারপরে ইনসার্ট হচ্ছে এখানে, 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 এই জায়গাটা খালি, মানে এই জায়গায় এখন কি নতুন ডাটা রাখা যাবে। তাহলে এই মুহূর্তে হেডের ভ্যালু 2 মানে হচ্ছে অপারেটিং সিস্টেম এই কিউ থেকে একটা একটা করে ডাটা প্রিন্ট করতেছে, করতে করতে এখন এই যে এই ঘরটাতে আছে 2 নম্বর ঘরে ডাটা এখন সে প্রিন্টারে পাস করেছে। তাহলে প্রিন্টিংটা হচ্ছে কি অর্ডারে? উপর থেকে ঠিক অর্ডারে, তাই না? ফাইল, তাহলে এখান থেকে প্রিন্ট হচ্ছে। আর এই যে এইখানে
3 নাম্বার পজিশনে কিছু একটা ডাটা আছে, কারণ আরো ডাটা আছে, এগুলো কি প্রিন্ট হয়েছে বলেন তো এখনো? না স্যার, প্রিন্ট হয়। আচ্ছা, এখন যদি নতুন কেউ কোনো কিছু প্রিন্ট করতে চায়, সে কোন জায়গায় তার ডাটাটা রাখবে? 6 নম্বর 5 নম্বর বলে এখানে ডাটা রেখে যাবে, এখানে তো ডাটা রাখা যাবে না। ডাটা রাখতে হবে কোন জায়গায়? 10 পজিশন। 10 কোথায় আছে? 5 নম্বর 5। তাহলে এই ঘরটাতে কি করতে হবে? ডাটাটাকে রাখতে হবে। তাহলে আমি উপর থেকে প্রিন্ট করতে করতে আসতেছি, আর কারো যদি নতুন প্রিন্ট করা দরকার হয়, সে নিচের লোকেশনে ডাটা রেখে চলে যাবে। প্রিন্টারে কারো না কারো ডাটা অলরেডি কেউ রেখে গেছে, মানে প্রিন্ট কমান্ড দিয়ে তার ডাটাটা রেখে চলে গেছে, ওগুলো প্রিন্ট হবে। প্রিন্টার কিন্তু একাধিক যদি ইউজার একসাথে প্রিন্ট কমান্ড দেয়, ইউজার ওএস কি করে, যারটা আগে কমান্ড আসছে তারটা আগে প্রিন্ট করে, তারটা শেষ করে কি করে, পরের জন্য ডাটা প্রিন্ট করে। ফাইন। তাহলে দেখেন এই যে কিউতে আমরা দেখলাম যে এই মুহূর্তে ডাটা রাখবো কোন জায়গায়? 10 পজিশন। টেলের ভ্যালু কত আছে? 5। তাহলে তাহলে এই P1 বলে একটা অ্যাপ্লিকেশন আছে, এটা এখন রান করতেছে। আরো একটা অ্যাপ্লিকেশন আছে, সেটার নাম কি? P2। তার মানে আমাদের এখন রানিং অ্যাপ্লিকেশন কয়টা? দুইটা, P1 আর P2। দুইটাই কি একসাথে রান করবে কোনো গ্যারান্টি আছে, নাকি একটার পর একটা রান করতে পারে? একটার পর একটা রান করতে পারে। তাহলে দেখেন সবার আগে ওএস P1 কি সুযোগ দিয়েছে রান করার। তাহলে P1 এই যে প্রিন্ট ফাংশনটা কল করছে। তাহলে আমি লিখে রাখি, P1 এর জন্য আমরা টাইম কোয়ান্টাম দিলাম হচ্ছে 20 মিলিসেকেন্ড। টাইম কোয়ান্টাম শব্দটা আমরা সবাই জানি, সে কোথায় ছিল? প্রসেস শিডিউলিং করার সময় আমরা দেখেছিলাম। ফাইন। তাহলে P1 কে রান করলাম, টাইম দিলাম কতক্ষণ? 20 মিলিসেকেন্ড। P1 রান করার পরে নিজে কিছু কাজ করবে, ওকে, তার কিছু বিশেষ কাজ করলো। এই করতে করতে তার ঘরে 15 মিলিসেকেন্ড পার হয়ে গেছে, নিজের কাজ করতে। এখন সে ডিসাইড করলো যে আমি একটা কিছু প্রিন্ট করব। তাহলে তাকে কি কল করতে হবে? সিস্টেম কল। একটা সিস্টেম কল করতে হবে। সিস্টেম কলটার নাম কি? প্রিন্ট। ব্র্যাকেটে সে প্রিন্টারের নাম দিল, ইউজার যেটা সিলেক্ট করছে, আর কি দিল? ডাটা দিয়ে এই ফাংশনটা কল করবে। তাহলে ওএস এই ফাংশনটা দেখে কোন জায়গায় জাম্প করবে? কার্নেলের মধ্যে জাম্প করে সে কি এই ফাংশনটা কল করবে। জি স্যার। তাহলে আমরা দেখেন যে এখান থেকে অ্যারো দিয়েছি, যে এখান থেকে কোথায় যাবে? চলে যাবে প্রিন্ট ফাংশন। প্রিন্টে এখানে এন্ট্রি, এই যে P1 এখানে ঢুকছে, ওকে, P1 এখানে ঢুকছে, তাহলে এই যে আমি এখানে লিখে রেখেছি P1 এই জায়গায় আছে। এখন কি এই দুটো লাইন এক্সিকিউট করবে, ওকে। এই দুটো লাইন এক্সিকিউট করার আগেই P1 এর টাইম কোয়ান্টামটা শেষ হয়ে গেছে। 20 সেকেন্ড হয়ে গেছে। 20 মিনিট। হ্যাঁ, 20 মিলিসেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা লাইন পর্যন্ত যাই। P1 তো এখানে এসে দিচ্ছে না, এখন P1 এই যে এই লাইনটাতে আসছে, বলেন তো এই লাইনটার মানে কি? আমরা এই লাইনটা এক্সিকিউট করি, এই লাইনটার মানে কি? কিউ টেইল। কিউ হচ্ছে এই যে কিউটার নাম আমরা কিউ দিছি, এই লাইনটার মানে হচ্ছে টেইলের ডাটা। তাহলে কিউ এর টেইল যেটা এই ঘরে কি রাখতে হবে? ডাটা রাখতে হবে। ডাটা রাখতে হবে। তাহলে নিশ্চয়ই আমাকে টেইলের ভ্যালুটা জানতে হবে না? জি স্যার। টেইলের ভ্যালু কত বলে? 5। তাহলে আমি লিখে রাখি P1 টেইলের ভ্যালু কত দেখলো? 5। এখন তার কি করার কথা? ডাটাটা রাখা 5 নাম্বার ঘরে কি ইনসার্ট করার কথা বলে? ডাটা ডাটা যেটা প্রিন্ট করতে। এটা তো ঠিক, এটা তো ঠিক আছে। আচ্ছা, তাহলে টেইলের ভ্যালু আমি জানি 5, আমি কিউ টেইল ইকুয়াল টু ডাটা ইনসার্ট করতে যাব, কিন্তু আনফরচুনেটলি এই লাইনটা আমি এক্সিকিউট করে শেষ করতে পারিনি, কারণ আমার টাইম কোয়ান্টাম কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাহলে আমি টেইলের ভ্যালু কত দেখছি? 5। ডাটা তো নিয়ে আসছি ফাংশনের প্যারামিটার, ইনসার্ট কি করতে পারলাম? ইনসার্ট কি করতে পারছি? পারি না। তার আগে কি হয়ে গেছে? আমার টাইম কোয়ান্টাম শেষ হয়ে গেছে। এখন আমাকে বলেন, একটা প্রসেসের যদি টাইম কোয়ান্টাম শেষ হয়ে যায়, তাকে তো সুযোগ দেওয়া, সরাই দিতে হবে। সরাই দেওয়ার সময় কি করতে হয়? তো কতটুকু করছে ওইটা নোট ও করে যা যা কাজ করেছে, যা যা ভ্যারিয়েবলের ভ্যালু দেখছে, সবকিছু কি করতে হয়? নোট করে একটা ফাইলের মধ্যে রাইট করতে হয়। ওই ফাইলটার নাম মনে আছে? তার মনে আছে প্রসেস কন্ট্রোল লগ, পিসিবি। তাহলে প্রসেস P1 যখন মাইক্রোপ্রসেসর থেকে চলে যাচ্ছে, যেহেতু তার টাইম কোয়ান্টাম শেষ হয়ে গেছে, ঠিক না? জি স্যার। তখন সে কি করেছে? পিসিবির মধ্যে লিখে রাখছে কি বলতো? টেইলের ভ্যালু কত?
5 5 আর কোন লাইন থেকে এক্সিকিউট করব এই যে এই লাইনটা এক্সিকিউট করব এই তথ্য দুইটা সে লিখে গেছে দেখি জি স্যার লিখে দিয়ে P1 কে অপারেটিং সিস্টেম উইথড্র করে নিয়ে চলে গেছে কারণ তার টাইম কন্ট্যাক্ট শেষ এখন ওএস সুযোগ দিল হচ্ছে P2 P2 কে ভালো করে খেয়াল করেন P1 কিন্তু ডাটা ইনসার্টও করতে পারে নাই আর টেইলের ভ্যালু এক ইনক্রিজও করতে পারে না টেইলকে এক ইনক্রিজ করতে হয় না কেন বলেন তো ইনক্রিজ করতে হয় মানে নতুন ঘরে যাতে যাইতে পারে আমি ডাটা রাখবো রেখে টেলটাকে এক বাড়াই দিব টেইলকে নাকি যাতে টেইলটা কি হয় পরের ঘরে শিফট হয়ে যায় তা নাহলে তো একই ঘরেও বাড়াই দেবে ঠিক না আচ্ছা এবার আসেন P2 টাইম কোয়ান্টাম পেয়েছে হচ্ছে 20 মিলিসেকেন্ড P2 শুরুতেই এই ফাংশন কল করে বসে তাহলে এখন P1 কিন্তু এই ফাংশনের এই পজিশনে এসে কিন্তু আটকায় গেছিল নাকি P1 এখন P2 এন্ট্রি নিছে বলেন P2 এই লাইনটা এক্সিকিউট করতে যদি সাকসেসফুল হয় তাহলে কি এক্সিকিউট করবে বলেন 5 নম্বর লাইনে ডাটাটা লেখা দিন কিউ পরে টেলের ভ্যালু কত 5 6 6 কিভাবে হইল কেউ তো 6 করেনি 6 তো এখনো হয় নাই কারণ P1 তো ইনসাইডই করতে পারেনি 6 করবে করতে গিয়ে তাহলে টেলের ভ্যালু কত হয়ে গেছে বলেন 5 রয়ে গেছে 5 হয়ে গেছে তাহলে এখানে কি আসবে Q5 ডাটাটা রাখবে ডাটা তাহলে কি হবে এই জায়গায় কি ইনসার্ট হবে P2 এর ডাটা P2 ডাটা দেখেন কি লিখে রাখি জি স্যার এই পর্যন্ত ঠিক আছে এরপরে লাইনটা কি বলে টেলকে 6 করে n দিবেন equal to 10 plus 1 mod n এই mod n করেছি হচ্ছে সার্কুলার কিউ করার জন্য কয়টা ইয়া জি স্যার মানে শেষে গিয়ে যেন আবার উপরে উঠে আসে আচ্ছা তাহলে 10 plus 1 বলতে কত হবে 6 6 তাহলে 10 এর ভ্যালু 5 থেকে 10 এর কত হয়ে যাবে 6 তাহলে আমি এখানে লিখে রাখি 10 এর ভ্যালু কত এখন 6 দেওয়ার পরে P2 এখান থেকে এক্সিট করে চলে গেছে তার টাইম কতটা 20 মিলিসেকেন্ডের মধ্যে সে ডাটাটা রাখতে পারছে রেখে চলে গেছে এখন ওএস আবার কাকে সুযোগ দিল P1 কে P1 কে বলে P1 কোন জায়গা থেকে রিজিউম করবে ওই কিউ থেকে কিউ টেল এই ডাটা লাইন থেকে জি আচ্ছা স্যার এই যে টেলের ভ্যালু এগুলা কি কোন জায়গায় সেভ করা ছিল জি স্যার পিসিবিতে পিসিবিতে সেভ করা ছিল না তাহলে টেলের ভ্যালু পিসিবিতে কত সেভ করা ছিল 5 আমি যেটা দেখছি ওটা একটু সেভ করা ছিল তারপরে টেল যে পাল্টে গেছে তো আমার রিচেক করার প্রয়োজন নেই কারণ আমি তো টেলের ভ্যালু কত দেখে গেছিলাম 5 দেখেছি 5 ঠিক আছে তাহলে আমরা বলেন এই যে লাইনটা এই লাইনটা যখন P1 এক্সিকিউট করবে কি হবে লাইনটা বলেন সো 5 এর মধ্যে ওভাররাইট করে যাবে কি হবে বলেন Q5 5 এর মধ্যে ডাটাটা দিয়ে যাবে ডাটা জি স্যার নাকি তার মানে ও যা দেখছিল ও তাই দেখছে তাহলে এখানে কি হবে P2 ডাটা ওভাররাইট হয়ে কার ডাটা চলে আসবে P1 এর P1 এর ডাটা কারণ দুইজনই টেল লেভেল কত দেখছে 5 ফাইন এবার টেল ইকুয়াল টু টেল প্লাস 1 তার জন্য টেল কত 5 মানে আবার 6 করে দিবে সেটাকে 6 করবে তার মানে P1 ধরে নিবে আমি এটার ভ্যালু কত করলাম 6 করলাম আসলে তো এটা কতই ছিল 6 ছিল আরেকজন তো 6 করে গেছে কিন্তু সে তো আর জানে না সেইটাকে আবার 6 করলো 6 করার পরে P1 হ্যাপিলি এখান থেকে লিভ করে চলে গেল P1 6 করা পর্যন্ত টাইমটা কত যদি পায় ওই যে টাইম পাস সে তো ঢুকে সময় পেয়ে গেছে না পেলে পরের বারে সে আবার করতো কিন্তু P1 এইখানে তার ডাটাটা রেখে এটাকে 6 করে চলে গেল এইটুকু বুঝতে পারলাম কিনা তাহলে আমাকে বলেন তো আলটিমেটলি দুইটা প্রসেস এই কিউতে ডাটা রেখেছে কিন্তু এই কিউতে ডাটা থাকছে শুধুমাত্র একজনের কারটা থাকছে P1 এর ডাটা P1 এর মানে যে লাস্টে রাইট করেছে তারটাই তার ডাটাটা রয়ে গেছে P2 কিন্তু ধরে নিয়েছে আমার ডাটাও আছে কারণ P2 তো ডাটা রাখছিল কিন্তু আলটিমেটলি P2 ডাটা কি থাকলো না তাহলে P2 ডাটাও কি হয়ে গেল ওভাররাইট হয়ে গেছে হ্যাঁ বল স্যার আমরা যখন শিডিউলিং করতেছিলাম তখন স্যার ওটার মধ্যে হচ্ছে যে একটা নোট ছিল যে আমরা হচ্ছে যখন কোনো একটা প্রসেস হ্যাঁ। মানে ইনপুট আউটপুট চায় তখন ওইটার ওই প্রসেসের মধ্যেই থাকে না তাহলে এটা এখানে থাকলে তো ইনপুট আউটপুট নাই এখানে তো আমি ডাটা নিয়ে প্যারামিটারে এক্সপ্রেস আসছি এখানে তো কারো কাছ থেকে ইনপুট নিচ্ছি না আউটপুট তো দিতেছি না কোথায় আউটপুট দিচ্ছি মানে আমি তো এটা টেলের মধ্যে ডাটা রাখছি এটা তো একটা কম্পিউটেশন এটা একটা কম্পিউটেশন না মানে এটা ইনপুট আউটপুটের এটা ভিতরে আবার কিভাবে আউটপুট হয় বলেন ইনপুট মানে কি ইনপুট মানে হচ্ছে ইউজারের কাছ থেকে কিবোর্ড দিয়ে ডাটা নিই নাকি আউটপুট কি বলেন আউটপুট প্রিন্ট দিতেছি এটা একটা আউটপুট হিসেবে ধরতেছি না কোথায় এখানে কোথায় প্রিন্ট দিচ্ছি বলেন
মানে এখানে প্রিন্ট দিতেছি না, এই লাইনটাতে প্রিন্ট আছে কিনা বলো, প্রিন্টের লাইন তো অন্য জায়গায় থাকবে, অন্য কোডে। এই লাইনটাতে পুরো প্রিন্ট কমান্ড আছে কিনা, না, এটার তাহলে এটা কি আউটপুট স্টেটমেন্ট? এটা ইনপুটও না, এটা আউটপুটও না, এটা একটা কম্পিউটেশনাল স্টেটমেন্ট, যেখানে একটা অ্যারের একটা পজিশনের মধ্যে মানে র্যামের কোনো একটা লোকেশন আমি একটা ডাটাকে স্টোর করবো, তাহলে এই ডাটা স্টোর করা তো আর কোনো ইনপুট আউটপুট স্টেটমেন্ট, সেই জন্য এটা কিন্তু কনফিউশন কোনো সুযোগ নেই, এখানে কিন্তু কোনো আইও স্টেটমেন্ট নাই। আচ্ছা, এইটা বুঝলাম কিনা? জি স্যার। তাহলে ব্যাপারটা কি হয়েছে বলেন তো, এই যে ঘরটা, এই ঘরটা দেখেন তো, এটা একটা শেয়ার ঘর ছিল কিনা, দুইজন মিলে এটা শেয়ার ছিল কিনা এই ঘরটা? দুইটা প্রসেসের মধ্যে বেসিক্যালি পার্থক্য দেখতে পাচ্ছি। দুইটা প্রসেস ডিফারেন্ট, একটা ধরেন এমএস ওয়ার্ড, একটা ধরেন এক্সেল। এমএস ওয়ার্ড থেকে আপনি নেটওয়ার্ক দিয়ে প্রিন্টার অ্যাক্সেস করতে পারেন, নেটওয়ার্ক দিয়ে আপনি এমএস ওয়ার্ড থেকে কন্ট্রোল পি দিচ্ছেন, আমিও এমএস ওয়ার্ড, আমি এক্সেল থেকে কন্ট্রোল পি দিচ্ছি, দেখা গেছে যে আপনারটা রাইট হয়েছিল ঠিকই, কিন্তু এক্সেল যখন চাইতেছে তখন এমএস ওয়ার্ডের ডাটাটা ওভাররাইট করে দিয়ে চলে গেছে, তাহলে যে এক্সেল থেকে প্রিন্ট কমান্ড দিচ্ছে তারটা প্রিন্ট হবে, আর যে এমএস ওয়ার্ড থেকে প্রিন্ট দিচ্ছে সে দেখবে প্রিন্ট হয় না, কিউতে গিয়ে দেখবে আমার ডাটা আসে না। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখেন এই যে ঘরটা, এই ঘরটা শেয়ার ঘর ছিল না, এই শেয়ার ঘরটা এই দুইটা প্রসেস একসাথে এই ঘরে ডাটা রাখার জন্য ট্রাই করেছে, কিন্তু উইনার কি হয়েছে বলেন? P1 মানে P1 না, মানে যে লাস্টে শেষে ডাটা রাইট করেছে, তাহলে দুইজনের মধ্যে একটা রেস হয়েছে, রেসের উইনার কে? পিওয়ার, যে লাস্টে ডাটা রাইট করতে পারে। এই সিচুয়েশনটাকে আমরা কি বলি বলতো? রেস রেস কন্ডিশন। তাহলে রেস কন্ডিশন হলে কি ক্ষতি হইলো? একটা ডাটা নষ্ট একজনের ডাটা থাকলো, আরেকজনের ডাটা নষ্ট লস হয়ে গেল। আচ্ছা, রেস কন্ডিশনের আরেকটা এক্সাম্পল দিই। কখনো অনলাইনে টিকিট পারচেজ করছেন, বাস, ট্রেন? স্যার আমাদের ইউএমএস আমরা কোর্স নিই স্যার, আমাদের ইউএমএস এর কোর্স নিই, তাই কাজ ধরেন এমন একটা সিচুয়েশন, কক্সবাজার বলুন, কক্সবাজার দিয়ে একটা এক্সাম্পল ধরেন, আপনারা দুইজন বা চারজন হোয়াটএভার ইট ইজ, একটা আজকে রাতে কক্সবাজার যাওয়ার জন্য টিকিট কাটবেন। আচ্ছা, আপনার নাম কি? নিলয়। আপনার নাম কি? রাহুল। আচ্ছা, নিলয় এবং রাহুল দুইজনই আজকে রাতে কক্সবাজার যাওয়ার জন্য টিকিট সার্চ করছে। এর সাথে প্যারালালি কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ কি করতে পারে, অনলাইনে টিকিট কাটতে পারে। তো কোন একটা বাসের এই B1 টিকিটটা হচ্ছে এই মুহূর্তে খালি আছে, আর কোনো টিকিট খালি নেই। তো নিলয় এবং রাহুল দুজনই দেখতে পাইছে টিকিটটা খালি আছে, সিটটা খালি। একদম একই ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ডে দুজন পারচেজ বাটনে ক্লিক দিয়ে দিচ্ছে। তো দুজনেরই পারচেসের স্টেপ শুরু হয়ে গেছে। এখন নিলয় হচ্ছে বিকাশ দিয়ে পেমেন্ট করতেছে, আর রাহুল হচ্ছে ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতেছে। বিকাশের পেমেন্টের কারণে তাড়াতাড়ি পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, কারণ নাম্বার টাম্বার তো লিখতে হয় না, আর ওটাতে তো কার্ড নাম্বার লিখতে হয়, এই সেই লিখতে হয়। কিন্তু নিলয়ের নামে টিকিট ইস্যু হয়ে গেছে, ওকে। তো বাট রাহুলেরও তো পারচেস মাঝপথে আছে, ভিসা পেমেন্ট কনফার্ম হয়ে গেছে, রাহুলের নামেও এই সিটের জন্য টিকিট ইস্যু হয়ে গেছে। এখন রাত্রেবেলা যখন কক্সবাজার যাওয়ার বাসে উঠতে যাবে, নিলয় আর রাহুলের মধ্যে একটা ঝামেলা তো একদম নিশ্চিত, মারামারি পর্যন্ত দেখতে পারে নাকি, যে কে যাবে। বাসের মালিক যদি কোন রকমে এই যাত্রা বাঁচতে চায়, কি করতে বলেন বাসের মালিক? টিকিটের সাথে একটা টাইম স্ট্যাম্প থাকে না? জি স্যার। ধরেন নিলয়ের টিকিটটা ইস্যু হচ্ছে 5টা 5 মিনিট 1 সেকেন্ড, আর রাহুলেরটা হচ্ছে 5টা 5 মিনিট 2 সেকেন্ড, 1 সেকেন্ড পরে ইস্যু। তো বাসের মালিক কি বলবে? 2 সেকেন্ড ভাই মারামারি অ্যাভয়েড করার জন্য যে বলবেন এই মুহূর্তে যেহেতু রাহুল নিলয়ের ভাই টিকিটটা একটু আগে পারচেস হয়ে গেছে, ওরে ভাই যাইতে দেন, আর আপনি একটু কষ্ট করে এই যাত্রা আমার মাফ করে দেন নাকি, এইটা একসাথে উপায় নেই। তো এই যদি আমাদের রেসের সিচুয়েশন হয়, এই রেসে কে জিতছে বলেন তো, কে উইনার? নিলয় ভাই উইনার। মানে আগে পারচেস যে করছে নাকি, যাবে কিভাবে? সিট তো একটা, দুইজনের নামে ইস্যু হয়ে গেছে, টাকা ফেরত দিতে হবে, রাহুল টাকা ফেরত দিয়ে মাপটা শেয়ার করতে দেন, মাফ করে দেবেন। না, নাও দিতে পারবেন, কয়েকদিন হয়তো ওএসএ ক্লাস টেস্ট হচ্ছে রিস্ক দিয়ে চলে গেছে। এখন দেখেন এখানে কি রেস হয়েছে কিনা একটা? জি স্যার। এই সিটের জন্য রেস হয়েছে। এখানে উইনার কে হয়েছে যে আগে টিকিটটা পারচেজ করতে পারছে, আর এই জায়গায় কি উইনার হয়েছিল? যে পরে ডাটা রাইট করছে। তাহলে দেখেন, যখনই কোনো রিসোর্স শেয়ার থাকবে অনেকের মধ্যে, সবাই যদি প্যারালালি একসাথে ওই রিসোর্সটা অ্যাক্সেস করার চেষ্টা করে, তাহলে একটা রেস হয়ে যাবে।
এই রেসের মধ্যে কখনো উইনার হতে পারে যে লাস্ট অ্যাক্সেস করছে, আর কোনো আগে আবার কখনো উইনার হতে পারে যে আগে। ফার্স্ট অ্যাক্সেস করছে। তো এইরকম রেসটা আসলে আমরা চাই কিনা, রেস চাই কিনা? রেসটা আমরা চাই না, কারণ রেস হলেই হয় ডাটা লস হয় অথবা ওই যে মারামারি সিচুয়েশন তৈরি হয়। আচ্ছা এবার আমাকে বল, এই যে B1 সিটের জন্য একটা রেস হয়েছে, এই রেসে ইউজার কি হয়েছে? রাহুল না, ধরেন বুকিং ছিল না, আপনারা বিভিন্ন প্যানেলি একসাথে। এখন আপনার সাথে যদি এমন হয় যে ওয়ার্ল্ডের আরো বিভিন্ন জায়গা থেকে 10 জন একসাথে ট্রাই করছে, তাহলে 10 জনের নাম ইস্যু হবে থেকে 9 জন এসে মারামারি করবে, 9 জনের কাছে আপনার চাইতে হবে, কিছু করার নেই। এখন বলেন এই B1 টিকেটের জন্য রেস হয়েছে রাহুল এবং নিলয়ের মাঝে, লুজার কি? রাহুল ভাই হেরে গেছে লুজারকে রাহুল, হ্যাঁ স্যার। তো মালিক ব্যাংকের ওই যে ট্রেনের মালিকের টাকা ধরেন মাই যায় টাকা ফেরত পাবে, ধরেন হয়তো 1 মাস পরে ফেরত পাবে। স্যার লস হয়েছে ট্রেনের মালিকের, হ্যাঁ লস হয়েছে ট্রেনের মালিকের, বাসের। তো যে বাস বা ট্রেন হ্যাঁ লস হয়েছে বাসের মালিকের, রাহুলেরও লস হয় নাই, নীলয় তো লস হয়নি। কেন লস হয় নাই? কারণ রাহুল তো ফ্লাইট টিকিটটা মিস হয়েছে, আজকে কক্সবাজার যাওয়াটা মিস হয়েছে, কিন্তু বাস কোম্পানির রেপুটেশন পুরো গেছে। এই বাসের কোম্পানির টিকিট কাটতে গেলে রাশির মতো ম্যানেজার থাকে। কি হয়, 2 দিন পর পর মারামারি করতে, প্রত্যেকদিন রাত্রেবেলা সে মারামারি করতে, এই বলে আমি যাবো, ও বলে আমি যাবো, এই মারামারি। তাহলে এই কি সিস্টেম করলো? তাহলে এই রেসের লুজার কি হয়েছে বলুন তো? বাস বলা বাসের মালিক। এইবার আসলে এইখানে কার লস হয়েছে? এই যে এই জায়গায় তো আমার লস হয়ে গেছে, আমি ইউজার। ইউজার প্রিন্ট কমান্ড দিচ্ছে P1, P2 টা প্রথমে রেখে গেছিল, তারপরে P1 এর ওভাররাইড করে চলে গেছে, তাহলে কার ডাটা লস হয়েছে? P2। তাহলে P2 কি ইউজার? লস ওই একই মতো এখানে লুজার হচ্ছে অপারেটিং সিস্টেম। কেন বলেন তো? কারণ অপারেশন পারে নাই স্যার। এই অপারেটিং সিস্টেমে আমি কন্ট্রোল পি দেই, কখনো প্রিন্ট হয়, কোনোদিন দৈব ভাবে, কোনোদিন হয়, কোনোদিন হয় না, ঠিক কি না? জি, স্যার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে কিন্তু রেপুটেশন কার যাবে? ওএস এর, মানে ওএস এর হচ্ছে মেইন প্রবলেম। আচ্ছা এবার আমাকে বলেন, এই অ্যাপ্লিকেশনটার ডেভেলপার একজন, এই অ্যাপ্লিকেশনটার ডেভেলপার আরেকজন, এই দুজনের মাঝে কি কোনো ধরনের ডাটা কমিউনিকেশন হওয়ার সম্ভাবনা আছে কি? ধরেন এটা হচ্ছে এমএস ওয়ার্ড, এটা হচ্ছে ফটোশপ। তারপর চিন্তা করুন না, ফটোশপ আর এমএস ওয়ার্ড কি নিজেদের মধ্যে কোনো ডাটা আদান প্রদান করে? দুইটা কিন্তু দুই ডেভেলপার করে। আচ্ছা আমি এমএস ওয়ার্ড থেকে কোনো টেক্সট নিয়ে ফটোশপে দিলাম, ফটোশপ থেকে কোনো একটা ইমেজ এনে আমি এমএস ওয়ার্ডে দিলাম, তাহলে ডাটা শেয়ার হবে না? হইল একটা থেকে নিয়ে তো যাওয়া যায়। মানে তারা তো ডাটা শেয়ার করলো কিনা, করলো। ফটোশপের একটা ডাটা এসে এমএস ওয়ার্ডে গেল, শেয়ার হলো কিনা, মানে দুইজন, এই যেমন এই যে এখানে ডাটা শেয়ার হচ্ছে, দেখেন তো P1 তার এই ডাটাটা এই টুতে রাখছে না, তাহলে P1 তার ডাটা এই কিউর সাথে শেয়ার করছে। তাহলে দেখেন দুইটা প্রসেস তাদের নিজেদের মধ্যে কোনো ডাটা শেয়ার করে, এইটাকে আমরা ওএস এর ভাষায় বলি আইপিসি, ইন্টার প্রসেস কমিউনিকেশন। কি বলবো এটাকে? তাহলে আপনাদের কথা অনুসারে P1 আর P2 আইপিসি বা ইন্টার প্রসেস কমিউনিকেশন করছে, কিন্তু আমি যদি বলি যে আসলে তারা কোনো আইপিসি করছে না, বলেন তো কপি করলে কি হয়? আসলে কন্ট্রোল সি দিলে, আমি ধরেন ফটোশপ থেকে একটা ছবি এনে ওয়ার্ডে পেস্ট করবো, যেই আপনি কন্ট্রোল সি দিবেন কি হয়? ওই ফাইল এটা কোথায় কপি? ক্লিপবোর্ডে ক্লিপবোর্ডে কপি। ক্লিপবোর্ড কার অ্যাপ্লিকেশন? ওএস এর অ্যাপ্লিকেশন। তাহলে আপনি কন্ট্রোল সি দিলে তো ডাটা ফটোশপ থেকে ক্লিপবোর্ডে গেছে, তাহলে কার সাথে কমিউনিকেট করছে ফটোশপ? ক্লিপবোর্ডে। ফাইন। এবার আপনি কন্ট্রোল ভি দিয়েছেন, কি হবে? আবার ক্লিপবোর্ড ক্লিপবোর্ড থেকে ডাটা ওয়ার্ডে পেস্ট হচ্ছে, তাহলে ওয়ার্ড কার সাথে কমিউনিকেট করছে? ক্লিপবোর্ডের সাথে। তাহলে ফটোশপ আর ওয়ার্ডের মধ্যে কমিউনিকেশন কই হইল? ফটোশপ ডাটা দিছে ওএস কে, ওএস ডাটা বুঝাই দিছে কার কাছে? এমএস ওয়ার্ড কে। তাহলে তো ফটোশপ আর ওএস কেও কারো তো চিনে না, মানে এমএস ওয়ার্ড কমিউনিকেশন কার সাথে কার হচ্ছে? ওএস এর সাথে। তার মানে আমরা প্রসেস যে কমিউনিকেশন গুলো দেখতেছি, আসলে এগুলো একটা প্রসেস কমিউনিকেশন, সব কি হয়? প্রসেস টু ওএস, আবার ওএস টু প্রসেস। তাহলে প্রত্যেকটা প্রসেস যদি কন্টিনিউয়াসলি ওএস এর সাথেই ডাটা কমিউনিকেশন করে, তাহলে তো রেস কার সাথে কার হবে বলেন? প্রসেসের সাথে ওএস এর একটা রেস হতে পারে। তাহলে এক্ষেত্রে যদি কোনো ডাটা লস হয়, আপনার মনে হবে যে প্রসেসের ডাটা লস হয়েছে, কিন্তু আলটিমেটলি
রেপুটেশন লস হবে কার? ওএস এর। কাজে ওএস কে এনশিওর করতে হবে যে আমার সাথে যদি 10টা প্রসেস কমিউনিকেট করে কারো টাকা যেন কি হয় বলুন তো, লস না হয়। ক্লিয়ার? তাহলে আমরা রেস অ্যাভয়েড করার দায়িত্বটা কার ঘাড়ে? OS এই জন্য ওএস এর ঘাড়ে। এত কথা ঘুরায় বলার একটাই উদ্দেশ্য যে এই সলিউশনটা আসবে ওএস এর কাছ থেকে। এই কথাটার সারমর্ম হচ্ছে কি, এই রেস আটকানোর যে সলিউশন এটা কার কাছ থেকে আসবে? OS OS এর কাছ থেকে। এইটা বলার জন্যই এত কথা কাছেই না। তাও বুঝতে পারছি কিনা বলুন? আচ্ছা, এবার আসেন এটা কিভাবে সলভ করা যাবে। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করব যে এই যে ব্লকটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই ব্লকটাতে কি বলেন তো, ডাটা শেয়ার হয় না? জি স্যার। ডাটা শেয়ার হয় নাকি? এই ব্লকটাকে আমরা নাম দিব হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। কি নাম দিব? ক্রিটিক্যাল সেকশন। তাহলে এই ফাংশনটা, এই দুটো লাইন হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। এই দুইটা লাইন যদি দুইটা প্রসেস একসাথে এক্সিকিউট করে বসে, তাহলে দুইজন একই রকম টেইলে কি করতে পারে? ডাটা বসাই দিতে পারে। তাহলে আমরা এনশিওর করতে চাই যে এই দুইটা লাইন কোনোভাবেই দুইটা প্রসেস বা তিনটা প্রসেস প্যারালালি অ্যাক্সেস করতে পারবে। মানে যদি এই ফাংশনটা কল করতেই হয়, P1 যদি এই ফাংশনটা কল করে বসে, P1 এখান থেকে বের না হওয়া পর্যন্ত আমি P2, P3, P4 কে ঢুকতেই দিব। কথা কি? একটা প্রসেস যদি এই ফাংশনটা কল করে, এই প্রসেসটা এখান থেকে বের না হওয়া পর্যন্ত আমি অন্য কোনো প্রসেসকে এই ফাংশনের ভিতরে ঢুকতে দিব না। মানে 1 by 1 একজন অ্যাক্সেস করবে, সে বের হয়ে যাবে, তারপর আরেকজন অ্যাক্সেস করতে পারবে। এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। কি বলবো এটাকে আমরা? মিউচুয়াল এক্সক্লুশন। তাহলে মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে একটা শেয়ার্ড রিসোর্স আমরা এট এ টাইম মাল্টিপল ইউজারকে কি করতে দিব না, অ্যাক্সেস করতে দিব না। এখন আমার কথা বলেন, যদি এই জায়গায় P1 কোনোভাবে ঢুকতে পারতো, এই লাইনটা এক্সিকিউট করতে পারে নাই, তার আগে টাইম কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিল P1 এর নাকি? তাহলে P1 এর টাইম কন্ট্রাক্ট এক্সপায়ার করার পরে ওএস P2 কে সুযোগ দিয়েছিল, P2 সুন্দর এদিকে এসে তার দিকে ডাটা ইনসার্ট করে দেবে। তাহলে এই জায়গায় P1 আর P2 দুইজন একসাথে ছিল। জি স্যার। তাহলে আমরা এখন কি চাই? আমরা দুইজন একসাথে কি করতে পারবে না, এটাকে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে এইটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি মিউচুয়াল এক্সক্লুশন। তাহলে P1 যদি কোনো কারণে এইখানে ঢুকতে চায়, এই ফাংশনটাকে তাকে সামহাউ কি করতে হবে? ফাংশনটাকে লক করতে হবে। লক করার পরে সে কাজ করবে, কাজ করে আনলক করে দিয়ে যখন সে চলে যাবে, তখন আবার আরেকজন কি করতে পারবে? এন্ট্রি নিতে পারবে। কথা ক্লিয়ার? আমি যে কোনো শেয়ার রিসোর্স অ্যাক্সেস করার আগে লক করব, কাজ শেষ করে আবার কি করে দেবো? সেটাকে আনলক করে দেবো। তাহলে এই যে লক করা এবং আনলক করা, এই কাজটা আমরা দিয়ে দিব হচ্ছে ওএস এর কাছে। ওএস এটাকে কিভাবে লক করবে? দেখে ওএস তার নিজস্ব একটা ডাটা স্ট্রাকচার আছে। এই ডাটা স্ট্রাকচারটার নাম হচ্ছে সেমাফোর। সেমাফোর, ওকে? তাহলে এই যে ইন্টিজার x, এখানে বলুন যে ইন্টিজার কি আর x কি? ইন্টিজার হচ্ছে টাইপ, ইন্টিজার হচ্ছে ডাটা টাইপ, x হচ্ছে ভ্যারিয়েবল, আর x হচ্ছে ভ্যারিয়েবলের নাম। তাহলে আমি যদি বলি সেমাফোর মিউটেক্স, এটা কোনটা কি বলে? এটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম, আর এটা কি? এটা হচ্ছে টাইপ। টাইপ। তাহলে আমরা এই যে এখানে দেখেন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেমাফোর মিউটেক্স ইকুয়াল টু 1। বলেন এই ফুল মানে কি? সেমাফোর টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটার মধ্যে 1 আছে। না ভ্যারিয়েবলটার নাম হচ্ছে মিউটেক্স। এটাকে ইনিশিয়ালাইজ করছি কত দিয়ে? 1 দিয়ে। তাহলে সেমাফোরকে ডিক্লেয়ার করার সময় ইনিশিয়ালাইজ করা যায়। ভবিষ্যতে কখনো আর এরকম লেখা যাবে না মিউটেক্স ইকুয়াল টু 5, এরকম আর লেখা যাবে না। তার মানে সেমাফোর কি করা যায়? একবারই শুধুমাত্র ইনিশিয়ালাইজ করা যায়, আর কখনোই এতে কোনো ভ্যালু অ্যাসাইন করা যায় না। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। যে কোনো ভ্যালু দিয়ে, ও আচ্ছা, হ্যাঁ ভালো কথা বলছেন। যে কোনো ভ্যালু বলতে সেমাফোরের ভ্যালু কখনোই 0 চেয়ে ছোট হইতে পারবে না। মানে সেমাফোরের ভ্যালু হতে পারবে 0
জিরো বা তার চেয়ে বড় যে কোনো সংখ্যা, কিন্তু সেমাফোরের ভ্যালু কখনোই কি হতে পারবে না, জিরোর চেয়ে ছোট হইতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর কন্ডিশন। এই হচ্ছে 2 নম্বর, এটা আমি মিউটেট জি ডাইরেক্টলি দাও। ঠিক আছে, তাহলে 2 নম্বর কন্ডিশনটা গেল, সেমাফোরের ভ্যালু অলওয়েজ জিরো অথবা তার চেয়ে বেশি হইতে পারে। 3 নাম্বার হচ্ছে এই সেমাফোরের উপরে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করা যায় না, শুধু 2টা কাজ করা যায়। একটা হচ্ছে ডাউন মিউটেক্স, এই লাইনটা করা যাবে, এইটা মানে হচ্ছে মিউটেক্স ইকুয়াল টু মিউটেক্স মাইনাস 1। কমায় আর একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে আপ মিউটেক্স। এটা কি হবে তাহলে, মিউটেক্স ইকুয়াল টু মিউটেক্স প্লাস 1। এটা বুঝলাম কিনা? তাহলে সেমাফোরের উপরে এই 2টা ছাড়া আর কিছু করা যায় না, যা সিম্পলি আপ করা যায় আর কি করা যায়, ডাউন করে। ডাউন করা। এটা কি বোঝা গেল? জি স্যার। এবার আসেন আমরা এই সেমাফোর ব্যবহার করে কিভাবে এই ফাংশনটাকে লক করব, এটার একটা মেকানিজম আমরা দেখি। তো আমরা প্রথমে ডিক্লেয়ার করলাম সেমাফোর, ইনিশিয়ালাইজ করলাম কত দিয়ে, 1 দিয়ে। এই ফাংশনটার এই ক্রিটিক্যাল সেকশন কোনটা, এই 2 লাইন। এই 2 লাইন। এই 2 লাইনকে আমি প্যারালাল অ্যাক্সেস করতে দিব, 2 লাইনকে একসাথে অ্যাক্সেস করতে দিব, দিব না। তাহলে এই 2টা লাইনের প্রোটেকশন দরকার। তাহলে আমি এই লাইনের উপরে লিখব হচ্ছে ডাউন মিউটেক্স, আর এই 2 লাইনের শেষে লিখব আপ মিউটেক্স। দ্যাটস ইট। তাহলে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব একটা সেমাফোর, ইনিশিয়ালাইজ করব 1 দিয়ে, যে ব্লকটাকে প্রোটেকশন দিতে চাই, ব্লক মানে যেখানে রেস হবে তার উপরে লিখে দিব ডাউন মিউটেক্স, নিচে কি লিখে দিব আপ। আপ মিউটেক্স। এখন চেক করি যে এটা কাজ করবে কিনা, আসলে মানে এখানে দুজন ঢুকতে পারবে কিনা একটু দেখতে হবে। আচ্ছা পার, এটা আমরা একটু দেখি ভেরিফাই করি। লক করার জন্য ডাউন আর আনলক করার জন্য আপ। আচ্ছা, তো ওএস কি করে দেখেন, ওএস এই সেমাফোর ডাটা স্ট্রাকচারের জন্য এইরকম একটা কিউ মেইনটেইন করে। আচ্ছা, এখানে সে কি করে, এখানে সে প্রসেস আর ভ্যারিয়েবল এই 2টা প্যারামিটার আছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা সেমাফোর কিউ, এখানে লিখে রাখি, এটা হচ্ছে সেমাফোরের জন্য, এটা সেপারেট কিউ। এই কিউটা টোটালি ম্যানেজ করে বই। আচ্ছা, এবার আসেন এই ফাংশনটা এই P1 P2 P3 সবাই কল করতে পারে। ওকে, এই 3টা প্রসেসের মধ্যে 3 জনই এই ফাংশন কল করতে পারে, কোনো অসুবিধা নেই। শেয়ার। তো সবার আগে আমরা P1 কে কল করার সুযোগ দিই। আচ্ছা, আপনারা যদি দেখে বলেন P1 যদি এই ফাংশনটা কল করে তাহলে কি হবে, এই যে ফাংশন কল হলো, এই যে P1 কল করতেছে, এখানে কল হলো। আচ্ছা, একটু লিখে রাখি আমরা এই মুহূর্তে মিউটেক্সের ভ্যালু আমরা একটু এক জায়গায় লিখে রাখি। মিউটেক্সের ভ্যালু কত বলে, 1। তাহলে P1 এই ফাংশন কল করেছে, প্রথম লাইনে কি ডাউন ডাউন লক করে। এটা মানে যাবে কি লক 1 কমে যাওয়ার কথা। তাহলে এটা 1 কমলে কত হবে বলেন। আচ্ছা, 0 কি সেমাফোরের জন্য ভ্যালিড ভ্যালু, কারণ আমরা তো জানি 0 অথবা এনি পজিটিভ নাম্বার। তাহলে এই ডাউনটা ওকে। তাহলে এটা ডাউন হলো, ডাউন হওয়ার পরে P1 এই যে এই লাইনে চলে আসছে, P1 ডাউন করে নিচের লাইনে নামছে। এখন ওই যে আমরা আগের মতো ঘটনা বলি যে P1 এর টাইম কোয়ান্টাম শেষ, তাহলে P1 কি ফাংশন থেকে বেরোচ্ছে, বেরোয়নি, এখন কোথায় আছে, ফাংশনের মধ্যে বসে আছে। কোন লাইনে, এই যে এই লাইনে বসে আছে, কিউ টেলটা এই যে এই লাইনটাতে বসে আছে। তাহলে P1 মুভ করে চলে গেছে, ওএস এখন এই P2 কে শুরু দিচ্ছে। বলে P2 কি করবে, ফাংশন কল করলে এই যে লাইন থেকে এক্সিকিউট করা শুরু করবে। P2 প্রথম লাইনটা কি পাবে, ডাউন ডাউন মিউটেক্স। আচ্ছা, মিউটেক্সের ভ্যালু এখন কত বলে, 0। তো এটাকে যদি আমি ডাউন করি তাহলে কত হবে, কত হবে, -1। আচ্ছা, সেমাফোরের ভ্যালু কি -1 এলাও, তাহলে ওএস কিন্তু বারবার ডিক্লেয়ার করে দিচ্ছে ডকুমেন্টেশনে যে সেমাফোরকে নেগেটিভ করা যাবে না।
নেগেটিভ অ্যালাউড, নেগেটিভ করলে জোরে কিন্তু নেগেটিভ করার চেষ্টা করতেছে কে বলতো? P2 P2। তাহলে P2 তো একটা ইনভ্যালিড অপারেশন চালালো না। মিউটেক্সের ভ্যালু এই মুহূর্তে 0, এটাকে যদি ডাউন করতে দেই তাহলে তো -1 হয়ে যায়। ওএস এই -1টা তাকে করতে দিবে না, সে কিন্তু ডাউন অ্যাপ্লাই করবে, কিন্তু ডাউন করলে ওএস দেখবে কত হয় মিউটেক্সের মান -1। তো -1 যদি অ্যালাউড না, ওএস এই P2 কে, এই P2 এই লাইনে ছিল না, দেখেন তো P2 কে ধরে নিয়ে এই দুটেনে বসাবে। আবার বলছি, P1 এটাকে ডাউন করেছে, মিউটেক্সের ভ্যালু কত? 1 থেকে 0 হয়ে গেছে। এটুকু ক্লিয়ার কিনা আমরা? দিয়ে P1 এর টাইম কোয়ান্টাম শেষ। তো P1 কিন্তু এখন V2 হয়ে গেছে এখানে। ওএস কাকে সুযোগ দিয়েছে? P2 কে। P2 এই ডাউন মিউটেক্স রান করছে, মিউটেক্সের ভ্যালু এখন দেখতে পাচ্ছি 0, তাহলে ডাউন করলে কত হয়ে যাবে? -1। তাহলে ওএস কিন্তু -1টা করতে দিবে না, না দিয়ে কি করবে? এই যে সেমাফোরকে মাইনাস করার একটা ইনভ্যালিড চেষ্টা, এই অপরাধে P2 কে ধরে নিয়ে এই ডিটেনশন সেন্টারে নিয়ে বসা রাখবে, যে এই যে তোমার পজিশন হচ্ছে এই জায়গায়। বলেন কাকে ডাউন করার চেষ্টা করছে? বলেন মিউটেক্সকে ডাউন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সে ফেল করেছে, তাকে এনে আমরা এই কিউতে বসে রাখি। তাহলে P2 এখন এই সেমাফোর কিউতে এসে বসে আছে। যারা এই কিউতে আসবে তারা সবাই কোন মোডে থাকবে? কোন মোডে থাকবে? স্লিপ মোডে। তাহলে ওএস P2 কে ধরে নিয়ে একটু বসা রাখলো, কি মোডে চলে গেল? P2 স্লিপ মোড। স্লিপে। আচ্ছা এখন বলেন, ওএস যদি P3 কে ট্রাই করতে শুরু দেয়, কি হবে বলেন? P3 কে ফাংশন কল করতে দেয়, 7 কি -1 হচ্ছে না 0 হয়ে গেছে? 0 হয়ে গেছে। জি স্যার। P3 যদি এটাকে কল করে, আবার সে ডাউন মিউটেক্স, বলেন P3 কন্ডিশন কি হবে? কোন পজিশন কি হবে? ওই যে পরেরটা P3 এসে এই যে এদিকে বসে থাকবে নাকি? কাকে ডাউন করার চেষ্টা করছে? মিউটেক্স তাহলে P1 কি ফাংশন থেকে বেরিয়েছে? না, P1 যদি ফাংশন থেকে বের হয়ে যায়, এর মধ্যে 2 আর 3 ট্রাই করছিল, 2 আর 3 পজিশন হয়ে গেছে এই, তারা এখন কি করে আছে? তাহলে বলেন তো এই দুটো কি দুজন একসাথে বুঝতে পারছেন নাকি এখনো কে আছে? বলেন এই দুটো এখনো P1 একা, P1 একা আছে। জি স্যার। এখন কিছুক্ষণ পরে নিশ্চয়ই আবার P1 সুযোগ পাবে, যদি রাউন্ড রবিন হয় ঘুরে আবার সুযোগ পাবে। তাহলে P1 সুযোগ পেল, এই লাইনটা এক্সিকিউট করলো, এই লাইনটা এক্সিকিউট করলো, এই যে চলে যাচ্ছে, যাওয়ার সময় কি করবে বলেন? লক করে আপ মিউটেক্স। আনলক। আপ মিউটেক্স করলে এটার ভ্যালু কত হবে? 1 দিয়ে P1 এখান থেকে লিভ করে চলে গেছে। তাহলে বলেন P2 আর P3 কোন জায়গায় ছিল? ওই যে ওই লাইনে, প্রথম লাইনটাতে। তারা কি নিচে নামতে পারছে? পারেনি। P1 কি বের হয়েছে? জি স্যার। বের হয়ে গেছে, যাওয়ার সময় কি করে গেছে? 1 করে তাহলে বলেন এটাকে যদি 1 করে দিয়ে চলে যায়, এটাকে কি আবার ডাউন করা সম্ভব কিনা? কয়বার ডাউন করা সম্ভব? একবার। তাহলে এই ভ্যারিয়েবলকে ডাউন করার জন্য দুইজন চেষ্টা করছে, 2 আর 3, দুইজনেই স্লিপ মোডে চলে গেছে, কিন্তু মিউটেক্সের ভ্যালু এখন কত? 1। তাহলে ওএস কি করবে? এই দুইজন কি ওয়েক আপ করে দিবে? দুইজন কি ডাউন করতে পারবে নাকি সর্বোচ্চ ডাউন কয়জন করতে হবে? একজন। তাহলে কি করবে? ওএস তার শিডিউলিং অ্যালগরিদম অনুসারে প্রথম যার স্যার প্রথম জনকেও ওয়েক আপ করতে পারে অথবা সেকেন্ড জনকে ওয়েক আপ করতে পারে, কারণ এটা কিউ মানে এটা প্রায়োরিটিও হতে পারে। কিউ হলে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর প্রায়োরিটি হলে কি হবে? প্রায়োরিটি বেশি থাকে। তাহলে আমরা কি বলবো? এই দুজনের মধ্যে কাকে আমরা ওয়েক আপ করবো? সেটা ওএস ভালো জানে। করবে ওএস এর অ্যালগরিদমের উপর ডিপেন্ড করবে। ওএস যদি বলে প্রায়োরিটি কিউ, তাহলে সে যার প্রায়োরিটি বেশি তাকে ওয়েক আপ করতে পারে। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি বলবো যে এই দুটার মধ্যে P2 আগে ওয়েক আপ হবে? এটা বলা যাবে? বলা যাবে না। এটা বলা যাবে। তাহলে কি বলবো? ওএস জানে। অ্যালগরিদম অনুসারে ওএস জানে, নাই ওএস জানে কাকে ওয়েক আপ করবে। বাট ওয়েক আপ করবো কাকে? যে কোনো একজন। ধরেন আমি এই P3 কে ওয়েক আপ করলাম, এই P3 কে ওয়েক আপ করলাম, এইবার আমাকে বলো P3 কোন জায়গা থেকে রান করবে? ওই যে লাইন থেকে
ডাউন মিউটেক্স ডাউন মিউটেক্স এটা করতে পারবে কি পারবে না? পারবে স্যার। পারবে। তাহলে এটা কত হবে বলেন? আবার 0 হবে। 0। এই যে P3 এখন এখানে চলে আসছে। এখন যদি P4 ট্রাই করে কি হবে বলেন তো? আবার ওটা ধরে নিয়ে পড়বে P4 ট্রাই করলে মিউটেক্স কে মিউটেক্সের জন্য P4। তাহলে দেখেন একজনই শুধু ডাউন করতে পারতেছে আর বাকিরা কি করতেছে? বসে থাকবে, ওয়েট কর। ডাউন করার চেষ্টা করে ফেল করছে, তারা ওই কিউতে গিয়ে বসে থাকছে। মিউটেক্সের ভ্যালুটা যদি একের থেকে বেশি হয়, এখানে একের চেয়ে বেশি হওয়ার কোনো সুযোগ আছে দেখেন তো এই অঙ্কটা, এই সলিউশনটাতে? নাকি একজন ঢোকার সময় 0 করে, বেরোয় যাওয়ার সময় 1 করে, আবার আরেকজন 0 করে, আবার 1 করে? কিন্তু তুই না, কি বলতেছি? আচ্ছা তাহলে বলেন এই মিউটেক্সের ভ্যালু কি হচ্ছে দেখেন তো? 1 0 1 0 মানে 1 আর 0 ছাড়া কিছু হচ্ছে। তাহলে এই যে সেমাফোর আমরা বললাম, এই যে সেমাফোর মিউটেক্স, এই মিউটেক্সটাকে আমরা বলবো হচ্ছে বাইনারি। বাইনারি সেমাফোর। বাইনারি সেমাফোর দিয়ে আমরা কি করব? একটা রিসোর্সকে আমরা এক্সক্লুসিভলি লক করতে পারবো, একজনের বেশি করতে পারবে না কোনোভাবে। তাহলে বাইনারি সেমাফোরের কাহিনী বুঝা গেল? জি স্যার। তাহলে বাইনারি সেমাফোর করতে চাইলে আমরা ইনিশিয়াল এক্সপ্রেশন কত দিয়ে? 1 দিয়ে। এটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এবার আমাকে, তাহলে আমি আরেকটা সিচুয়েশন বলি, এটা তো বোঝা গেল নাকি? আচ্ছা তাহলে আমি যদি প্রশ্ন করি যে সিমাফোর দিয়ে মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করা যায়, এটা এক্সপ্লেইন করতে, তাহলে কি এক্সপ্লেইন করতে? এই যে নিজের মতো দুইটা প্রসেস নেবেন, একটা ফাংশন নেবেন, নিয়ে বলবেন যে এই ফাংশনে আমি দুজনে ঢুকতে দিতে চাই না, তাহলে আমি একটা সিমাফোর দিতে কোশ্চেন করে ইনিশিয়াল এক্সপ্রেশন কত দিয়ে? 1 দিয়ে। এখানে লিখছি ডাউন, এখানে লিখছি আপ দিয়ে। এই যে P1 ট্রাই করলো, ঢুকতে পারলো, তখন 2 আর 3 ট্রাই করলো, পারলো না, এখানে এসে বসে থাকলো। জি স্যার। তারপরে আবার যখন মিউটেক্স আপ হবে তখন কি এখান থেকে একজন বের হবে, আবার সেই ইনসার্ট করতে হবে। এই যে মিউচুয়াল এক্সক্লুশন হয়ে গেল। পারবো নিজের মতো এক্সপ্লেইন করতে? স্যার তো প্রবলেম আরেকটা হয়ে গেল। কি problem? যে আগে যে প্রবলেম ফিক্স করলাম যে সবাই একসাথে কাজ করতে হবে, এখন তো তাহলে ওদের বসে থাকা লাগতেছে না। হ্যাঁ আচ্ছা, উনি যেটা প্রশ্ন করছে, আপনার নাম জানো কি? রিফাত রিফার। রিফার যেটা প্রশ্ন করছে যে একজন যদি ভিতরে বসে থাকে, সে বের না হওয়া পর্যন্ত কোনোভাবে আরেকজনকে সুযোগ দেওয়া যাবে? এখানে কি সুযোগ দিচ্ছি আমরা? এখন যদি এমন হয় যে P1 ধরেন টাইম আউট হয়েছে, হওয়ার পরে আর 5 মিনিট ধরে সুযোগ পাচ্ছে, এই 5 মিনিট কি হবে? 5 মিনিট পর্যন্ত তোমার ঢুকতে পারবে? আমরা এই ডিলেটা অ্যালাউ করব, কিন্তু তারপরেও ডাটা লস অ্যালাউ করা যাবে না। আপনি বলতে পারবেন না যে আরে দেরি হয়ে গেছে, চলেন একসাথে গিয়ে ঝাড়া যাবে, একসাথে গিয়ে চেষ্টা করে দুজনেই কি করলাম, সব সিস্টেম নষ্ট করে দিয়ে চলে আসছে, এটা করা যাবে না। দেরি হলেও কি করতে হবে? ওয়েট করতে হবে। সো ডাটা লসটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো ডাটা লস অ্যালাউ করা যাবে না, দেরি অ্যালাউ করা যাবে। মানে কি? আচ্ছা এবার আপনাকে নেক্সট কোশ্চেন করি, দেখে আপনারা দেখেন এটা আপনারা এখন অ্যান্সার দিতে পারবেন। ধরেন এটা ক্রিটিক্যাল সেকশন না, এটা উঠাই দিন। ক্রিটিক্যাল সেকশন কথাটা উঠাই দিন। তার মানে শেয়ার না। এখানে শেয়ার তো বটেই, একসাথে একাধিক ঢুকলো কোনো সমস্যা নেই। আচ্ছা মানে 2 জন 4 জন 5 জন কারণে ঢুকতে পারবে, কারণ এখানে কোনো রাইট অপারেশন নেই। এখানে শুধু কি আছে বলেন তো? এই লাইনগুলো কেটে দিলাম, এই যে এই লাইনগুলো নাই, কারণ এখানে শুধু কি আছে? রিড অপারেশন। আচ্ছা এখন ওই যে আপনারা এসএসসি এইচএসসি রেজাল্ট যখন পাবলিশ হয় দেখছেন কি হয়? নিজেদের গুলো তো অনেক আগে পারবে, এসএসসি ভুলে যাবো, আবার ওই যে আত্মীয় স্বজন তো থাকে, সবাই কি করে বোর্ডের ওয়েবসাইটে একসাথে মেসেজ দিতে থাকে, ঢুকতে থাকে। ইনপুট কি দেয়? দুঃখিত নিজের আই দেয় না, প্রথমত তার দুঃখিত আইডি দেয়, দুঃখিত ইনপুট দেয়, ইনপুট আইডি। আচ্ছা রোল নাম্বার দিয়ে সাবমিট দেয়, তারপরে দীর্ঘক্ষণ কাজটার বুঝে থাকে এই যে দেখেন কবে আসবে রেজাল্ট কে জানে নাকি, বাট কিছুক্ষণ পরে দেখা যায় রেজাল্ট হয়তো আসতেও পারে, কোনো কোনো সময় সারাদিনও লেগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা সারাদিন লাগলো কেন? ধরেন ডাটাবেজে আপনার আইডি যাবে, আপনার রেজাল্ট চলে আসবে, রিড করবে, এটা কি কোনো রাইট অপারেশন না? রিড। আচ্ছা উনি আইডি দিবে, উনারটা রিড হয়ে আসবে, একসাথে 100 জনের রিড করতে দিলে কি সমস্যা? কোনো সমস্যা আছে? কিন্তু প্রবলেমটা হচ্ছে একসাথে 100 জনকে রিড করতে দিলে তো 100টা অ্যাপ্লিকেশনকে প্যারালালি রান করতে পারতে হবে, কারণ প্রত্যেকেরই তো ডাটাবেস হ্যান্ডেল করতে হবে। তো আমার কম্পিউটারে ধরেন কোর আছে 24টা, আমার কম্পিউটারে কোর আছে কয়টা? 24টা। তাহলে 24টার বেশি প্রসেসকে আমি প্যারালালি চালাতে পারবো? তাহলে আমার যদি 100টা ইউজার একসাথে রিকোয়েস্ট করে
ঢুকতে আমি 100 জনকে কি ডাটাবেস থেকে ডাটা দিতে পারবো প্যারালালি? না। আমার ক্যাপাসিটি তো ম্যাক্সিমাম সেকেন্ডে কয়টা? 24টা। কারণ আমার কোর আছে কয়টা? 24 24টা। তাহলে 100 জন ট্রাই করলে আমি কি 100 জনকে ঢুকতে দিতে পারবো ডাটাবেসে? তাহলে আমি ম্যাক্সিমাম ঢুকতে দিতে পারবো কতজনকে? 24 জন। কারণ আমার ডাটাবেসের মানে কোরের রেস্ট্রিকশন কি বলেন তো? 24। তো চাইলে আমি প্যারালালি 5টা ইউজার কিন্তু করতে পারবো না, একসাথে ঢুকতে দিতে পারবো না। তাহলে আমাকে বলেন তো, আমি এই 24 বাদ দিলাম, আমি এটাকে কমায় 4 করে দিলাম। হ্যাঁ, 4। যে আমার সর্বোচ্চ কোর আছে কয়টা? 4টা। তাহলে আমি সর্বোচ্চ অ্যালাউ করবো কয়জন? 4 জন। 4 জন। বলেন এখানে কোডে কি করলে সর্বোচ্চ 4 জন অ্যালাউ করা যায়? স্যার 4 করে দিবি স্যার, 3 করে দিবি, 3 করে দিলে 3 করবো না 4 করবো? 3 করবো স্যার। আমি অ্যালাউ করতে চাই সর্বোচ্চ কতজন? 4 4 জন। এই সিমাফোরটা ডিক্লেয়ার করছিলাম কত দিয়ে? 1 1 দিয়ে। এটাকে আমরা ডিক্লেয়ার করবো 4 দিয়ে। তুই কি আছে তুই করে ধরতে পারবি না। আচ্ছা, 4 দিয়ে ডিক্লেয়ার করলে কাজ করবে কিনা বলো? একটু দেখি, চেষ্টা করে দেখি। আচ্ছা, কোডটা লোকে দিয়েছি। সবার আগে P1 কে সুযোগ দেন, বলেন কি হবে দেখি। P1 আসবে ডাউন করবে। তাহলে আমরা একটু লিখে রাখি, আমাদের মিউটেক্সের ভ্যালু হচ্ছে শুধু কত? 4। তাহলে P1 এটাকে ডাউন করলো, করতে পারবে? জি স্যার। তাহলে ডাউনে কত হবে এটা? 3। তাহলে এই যে P1 চলে আসছে ভিতরে। এখন P1 উইথড্র হয়ে চলে গেছে, ও P2 কে চালছে। P2 ডাউন করতে পারবে কিনা? পারবে না। কারণ এটার ভ্যালু তো কি, এটাকে তো ডাউন করা যাবে। তাহলে ডাউন করলে কত হবে? 2। এই যে 2। তাহলে এই যে P2 চলে আসছে ভিতরে। P3 ডাউন করতে পারবে কিনা? ডাউন করলে কত হবে? 1 1। এই যে P3 চলে আসছে। আর আনসার P2 P1 এর জায়গায় ডাউন করে নিচে আসবে। এই যে কোনটা নিচে এখানে, তাহলে আমি এমনি দেখাচ্ছি যে এই ব্লকের আছে। এখন কে কোন লাইন আছে সেটা দেখাচ্ছে, আমি বলছি ব্লকে আছে, মানে এই ব্লকটার মধ্যে সবাই ঢুকতে পারছে। আচ্ছা, এখন বলেন তো P4 যদি ট্রাই করে পারবে কিনা আসতে? পারবে না। পারবে? জি স্যার। এটাকে ডাউন করে কত করবে? 0 তাহলে এই যে P4 ও এই ব্লকের মধ্যে ঢুকে গেছে। তো এই ব্লকটাতে এখন এই মুহূর্তে কয়জন আছে? 4 জন। P1 P2 P3 P4। P4 কত হয়ে গেছে? 0 আর পারবে আচ্ছা, এখন যদি P5 সুযোগ দেওয়ার চেষ্টা করে কি হবে? পারবে না। এটাকে -1 করতে পারবে? তাহলে ওএস কি করবে? এই যে P5 কে ধরে নিয়ে এখানে বসাবে। P6 যদি ট্রাই করে, এই যে বসাবে। তাহলে 4 জন ভিতরে আছে আর 2 জন কিউতে ক্লিক করে আছে। এখন বলেন তো এখান থেকে একজন বেরোলে আবার একজন ঢুকতে পারবে? আচ্ছা, যদি এমন হয় 2 আর 4 বের হয়ে গেছে, যে দেখেন এই বুঝে দিলাম 2 আর 4 চলে যাচ্ছে, তাহলে এরা যাওয়ার সময় কি করবে বলেন? আপ করে দেবে। এটাকে আপ করবে নাকি? জি কয়বার আপ করবে? 2 বার। 2 জন 2 বার আপ করবে। তাহলে এটা কত হবে? 1 2 এটা কয়বার আপ হয়ে কত হয়েছে ভ্যালু? 2 2 হয়েছে। এটাকে কয়বার ডাউন করা যায়? 2 বার। তাহলে ওএস কয়জনকে ওয়েক আপ করবে? 2 বার। 2 জনকে ওয়েক আপ করবে। এটার ভ্যালু যেহেতু 2 হয়ে গেছে, এই কিউতে যদি 2 জন থাকে, এই 2 জনকে সে কি করবে বলতো? ওয়েক আপ করবে। তাহলে এই 2 জন কি ঢুকতে পারবে কিনা বলছে? পারবে স্যার আমার। 5 আর 6। তাহলে 5 আর 6 কিন্তু কি করতে পারবে? এই ব্লকটাতে ঢুকতে পারবে। তারা কি করবে? এটাকে ডাউন করে আবার 0 করবে। এখন যদি 7 8 ট্রাই করে, তারা আবার কিনতে করতে পারবে। তাহলে এট এনি পয়েন্ট এই ব্লকটাতে কয়জন অ্যাক্সেস করতে পারছে? 4 4। কারণ আমরা সেমাফোর কি ডিক্লেয়ার করছি? 4 দিয়ে। তাহলে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো কি থেকে কি যাচ্ছে বলে? 4 থেকে 0 0 থেকে আবার 4 অর হোয়াটএভার, মানে সোজা কথা 0 থেকে 4 এর মধ্যে কি করতেছে? যে কোনো ভ্যালুগুলো জায়গায় করতেছে। move করতেছে। তাহলে এটাকে 0 আর 1 নাকি 0 to 4? 0 to 4 তাহলে যেই সেমাফোর 0 থেকে কোনো পজিটিভ নাম্বার পর্যন্ত মুভ করতে পারে, তাকে আমরা বলি হচ্ছে কাউন্টিং সেমাফোর। কি বলবো? কাউন্টিং কাউন্টিং সেমাফোর। তাহলে আমরা যদি বলি কোন রিসোর্সকে একদম মিউচুয়াল এক্সক্লুসিভলি লক করব, তাহলে কি সেমাফোর ইউজ করব? তাহলে বাইনারি ইউজ করব। তাহলে বাইনারি ইউজ করে কি হবে? ইনিশিয়ালাইজ করব কত দিয়ে? 1 দিয়ে। ইনিশিয়ালাইজ করব 1 দিয়ে। আর যদি বলি যে না, এই ব্লকটাতে ঢুকতে পারবে 100 জন 1000 জন, কিন্তু আমার যেহেতু রেস্ট্রিক্টেড লিমিটেড, মানে এন্ট্রান্স যেহেতু লিমিটেড, আমি সর্বোচ্চ কতজন অ্যালাউ করবো? 4 জন।
তাহলে আমরা ইনিশিয়ালাইজ করবো কত দিয়ে সিমাফোরকে 4, যদি বলি 5 জন অ্যালাউ করবো 5 দিলে। চারজনও যদি একসাথে কাজ করে তখন আর এই ঝামেলাটা হইতেছে না, আগে যেটা হইতেছিল। এই যে বললাম যে এই ব্লকটাতে আর রাইট অপারেশন নাই, রাইট থাকলে তো এটাকে এক্সক্লুসিভ ব্লক করতে হবে। যেখানে কোনো ধরনের রাইট অপারেশন ইনভলভ সেখানে আমাকে কি করতে হবে, বাইনারি সিমাফোর দিয়ে সেটাকে এক্সক্লুসিভলি লক করতে হবে। আর যেখানে কোনো রাইট অপারেশন নাই, সবাই এসে রিড করে, তবে সবাই ডাটাবেজে রিড করতে যে কি সমস্যা? এই দুইটা সিমাফোর যদি আমি এক্সপ্লেন করতে দিই, নিজের ভাষা লিখতে পারবেন কিনা বলে, মাথায় যা ঢুকছে সেটা নিজের ভাষা আউটপুট দিতে পারবেন কিনা বলে, ওইটুকু পারলেই চলছে। রেস কন্ডিশন এক্সপ্লেন করতে পারবেন জি স্যার। নিজের ভাষায়? এই যে যেটা আমরা একটা কি দিয়ে দেখালাম যে দুইজনই একই ঘরে লাইফ পেতে চলে গেছে, পারা যাবে? তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে একটা এক্সট্রা আমার এক্সাম্পল পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু আমি আর সময়ের জন্য আর পাচ্ছি না, ঠিক আছে? তো আমরা সিলেবাস এখানেই শেষ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আপনাদের একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে ওই যে একটা ভিডিও লেকচার দিচ্ছিলাম না, মাস স্টোরেজ ম্যানেজমেন্ট, এটা কিন্তু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, এখান থেকে আমি একটু সিলেবাস কমাই দিলাম। ওই চ্যাপ্টারের যদিও দেখবেন যে লেকচারটা প্রায় 1 ঘন্টার উপরে, 1 ঘন্টার উপরে দেখবেন যে 1 ঘন্টা 20 মিনিটের উপরে। ওই চ্যাপ্টারের শুধুমাত্র ম্যাথের যে পার্টটুকু দেখবেন যে কয়েকটা অ্যালগরিদম আমরা করেছি সলিউশন, ওটা বাদ। শুধু ম্যাথ গুলো করলেই হবে, ঠিক আছে? থিওরিটিক্যাল পার্টটা আমি বাদ দিই। তার মানে ওখান থেকে থিওরি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমি কি স্লাইডটা দিচ্ছি, স্লাইডের মধ্যে দেখবেন থিওরি আছে, থিওরি পার্টটুকু পড়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র অঙ্কগুলো দেখবেন। আবারও বলছি, পরীক্ষায় এই অঙ্কটার সাথে আপনার অপশন থাকবে, তো কেউ চাইলে অঙ্কটা রিস্ক নিয়ে স্কিপ করতে পারে, কিন্তু তাহলে আপনাকে যেটা আসবে সেটা অ্যান্সার করতে হবে, কথা ঠিক আছে? মানে কেউ যদি মনে করেন যে আমি ভিডিওটা দেখবো না, আবার বলছি, কেউ যদি মনে করেন যে আমি ভিডিওটা একদমই দেখবো না, তারপরও আপনি অ্যান্সার করতে পারবেন, কিন্তু এই ভিডিওটা দেখে যদি আপনি অঙ্কটা অ্যান্সার করেন, অঙ্কে 10-এ পার্সিয়াল মার্ক হলো 6-7 পাওয়া যায়, আর থিওরি ভুল হলে তো 0 পাওয়া যায়, তাহলে কোনটা করবেন আপনার চয়েস, ঠিক আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনার 3টা সেট কোশ্চেন আছে, 3 সেট কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে মিড টার্মের মতোই, শুধু শর্ট কোশ্চেন, এটার মার্কস হচ্ছে 10। স্যার এইবার তো অমুক কাহিনী করবেন কেরকম কাহিনী? কিরকম 10-11 মার্কের প্রথমটা থেকে 10-11 মার্কের অ্যান্সার করে আসছি। আচ্ছা, প্রথমটা থেকে আমি অ্যান্সার করতে বলছি কত? 10। আর আপনি যদি 14 অ্যান্সার করেন তাহলে তো স্যার আপনার ওখানে তো অপশন ছিল না স্যার। অপশন ছিল, এই যে আপনারা বলছেন না যে অ্যান্সার করার টাইম পান নাই, সবগুলা থিওরি কোশ্চেন অ্যান্সার করছেন, সবগুলা ম্যাথ অ্যান্সার করছেন, এরকম খাতা সবগুলা থিওরি, সবগুলা ম্যাথ, এবং ওই যে 20-এ 20 হয়ে ওই যে এক্সট্রা যোগ করলে 20 পার হয়ে যায়, এই পাপিগুলো কি স্যার? ঠিক আছে? আমি আর নাম বললাম না, কিন্তু এরকম খাতা আছে, যে করছেন সে ভালো করে জানেন। এই জন্য আপনার কক্সবাজারে জানি তার আপনি বেশি লিখবেন। আচ্ছা, তাহলে কোশ্চেন মান হচ্ছে 10 মার্ক, শর্ট কোশ্চেন ফ্রম এনিওয়্যার এক্সেপ্ট ওই যে ওই চ্যাপ্টারটা মাস স্টোরি, ওই চ্যাপ্টার বাদে বাকি যে কোনো জায়গা থেকেই শর্ট কোশ্চেন আসবে। চ্যাপ্টার এই যে 2 যেটা, এটা হচ্ছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই মানে হচ্ছে আপনাকে একটা ম্যাথ সলভ করতে হবে, এখানেও 10 মার্ক। একটা মেমোরি ম্যানেজমেন্ট, মানে মেমোরি ম্যানেজমেন্ট থেকে এখানে অঙ্ক থাকবে হচ্ছে, কিন্তু আমি এক্স্যাক্টলি বলছি না কোন অঙ্কটা থাকবে, বাট মেমোরি ম্যানেজমেন্ট থেকে কিছু একটা থাকবে। স্যার আমাদের সিটি টপিক থেকে একটা থাকবে, সিটি যেটা দিলাম ওইটা থেকে একটা টপিক থাকবে। হ্যাঁ, মানে আমাদের অঙ্ক কি আছে বলে, মানে আমাদের অ্যাপ্লাই কি আছে? পেজিং এর একটা করলাম। আচ্ছা, দেখি আপনারা বলেন পেজিং, আচ্ছা এই পেজিং এর শিডিউলিং ওটা বাদ। পেজিং গেল, আর কি আছে? ওই যে এগুলো, তাই তো? আর কি ম্যাথ আছে বলেন? ডেডলক চ্যাপ্টারের সাইকেলাইজেশন, এটা একটা ম্যাথ আছে। আর কি ম্যাথ আছে বলেন? আর ম্যাথ হচ্ছে এই যে আমরা যে ভিডিওটা দিচ্ছি মাস স্টোরেজ, হ্যাঁ, মাস স্টোরেজ থেকে একটা ম্যাথ আছে, এই হচ্ছে আমাদের ম্যাথ। চারটা টপিক দিবেন একটা ম্যাথ, স্যার এটা কি ম্যাথ? স্যার ডেডলক তো আচ্ছা, এই চার টাইপের ছাড়া তো কোনো অঙ্ক নেই আছে?
একটু ভালো করে মনে করার চেষ্টা করেন, আমি আবার কোনো মিস করলাম কিনা। আমরা তো স্যার তিন দিয়ে করবো। না আমরা আরেকটা ও ফাইল সিস্টেম থেকে ম্যাথ এই যে দেখেন ভাগ করে গেছে এটা আমরা বলতে পারি এটাই দিবে ফাইল সিস্টেমে কি আছে আগের ক্লাসে যে করালেন। আমরা ext ফাইল সিস্টেম করতে পারলাম না। আইনোড দেখেন খাতার মধ্যে আছে আইনোড, এখানে আছে আইনোড থেকে ম্যাথ আছে। আর ওই স্যার কোনো একটা থেকে আরেকটা এই যে লিনাক্সের যে লিনাক্সের ফাইল সিস্টেম আর ওই একটা থেকে আরেকটা লিনাক্সে করলি না তারপরে আগে ফাইল যে ভাগ করবো স্টোর করতে পারবো ওটা দেখে দিব স্যার ওই যে ফাইলের সাইজ ক্যালকুলেশন, ম্যাক্সিমাম ফাইল সাইজ ক্যালকুলেশন। ওই যে আচ্ছা এবার আমাকে একদিন বলেন, এই যদি হয় ম্যাথ, কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের এইখানে থাকবে শুধুমাত্র একটা ম্যাথ ক্যালকুলেশন করবে, তাহলে এখানে কি কোনো কম্পেয়ার আসবে যে দুইটা অ্যালগরিদম অ্যাপ্লাই করে কম্পেয়ার করো, এরকম আসবে এই জায়গায়? এরকম লাগে শুধু ম্যাথ আসবে। এখন বলেন তাহলে কি বলেন, আমি যদি আপনাকে বলি যে কথা এইখান থেকে আমি অঙ্ক দিব, তাহলে মিথ্যা কথা। এলআরইউ আর অপটিমাল ক্যালকুলেশন করতে দিব, কম্পেয়ার করতে দিব? আমি হয়তো বলবো যে আপনি এলআরইউ আর অপটিমাল যে ভ্যালুটা বের করেন, কম্পেয়ার করার কোনো দরকার নেই। সো এখান থেকেও এক্স্যাক্টলি তাই, দুইটা অ্যালগরিদম থাকতে পারে কিন্তু আমি কম্পেয়ার করতে বলবো। কিন্তু কম্পেয়ার করতে বলবো কোন জায়গায়? এই যে কোশ্চেন, ঝামেলা যাবে। এই জায়গায় হচ্ছে আমাদের কম্পেয়ার করা থাকে। ওই সেম জিনিসটা আমরা কোনো নতুন ম্যাথ দিলে তখন ডেফিনেটলি একই অঙ্ক দুইবার তো দিব না কোনো এই ম্যাথে আবার তাহলে কি হবে, আমি যদি কোনো জায়গায় বাস স্টোরেজ থেকে অঙ্ক দিই, ওই অঙ্ক আর অ্যানালাইসিস থাকবে না। আমি যদি কোনো জায়গায় ফাইল সিস্টেম থেকে অঙ্ক দিই, তাহলে ওইটা আর অ্যানালাইসিস থাকবে না। অ্যানালাইসিস বলতে কি দুইটা মানে একাধিক অ্যালগরিদমের মধ্যে কম্পেয়ার। স্যার তাহলে ম্যাথের তো কোনো অপশন নেই। হ্যাঁ কোনটা ভালো হতো হ্যাঁ, ওই যে ধরেন আপনার আমি যদি বলি পেজ ফল্ট কম বেশি কাজ, আপনি দুইটা ক্যালকুলেশন করে বলেন এর পেজ ফল্ট 10 হইছে, এর পেজ ফল্ট 12, তাহলে এইটা ভালো, 10 এটা ভালো। ওইটার জন্য যাবো যেগুলো পার্টিকুলার থেকে দিলে ডেডলক থেকে তো কম্পেয়ার করার কোনো সুযোগ নাই। সো ডেডলক কম্প্যারিজন স্টেপে যাবেই না, এটা বুঝাই ফেলছেন তো। তার মানে এইটা কি কম্প্যারিজনে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। এইটা নাই, এইটা যাইতে পারে, এইটা যাইতে পারে, এইটাও যাওয়ার কোনো সুযোগ নেই। মানে ওর দুইটা থেকে একটা আরে না, ফাইল সিস্টেম থেকে তো কম্পেয়ার করতে দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তো বুঝেই ফেলছে যে এই যে 10 মার্কস, এই 10 মার্কসের বড় জোর এই যে এইখান থেকে আসতে পারে, এইখান থেকে এটাও আসতে পারে যদি অঙ্ক আকারে স্যার এক কাজ করে দেন স্যার। কিন্তু একটা বুঝতে পারছেন, অ্যানালাইসিসে কোনোভাবেই এই ক্রস গুলো থাকবে না। আচ্ছা একটা তো বলতে পারছি, স্যার একটা কাজ করেন, অ্যানালাইসিসে ওই দুইটা আর যেটা Q2 তে ওই তিনটা। প্রশ্ন তো আমি করে জমা দিয়েছি, প্রিন্টও হয়ে গেছে। তো এই জন্য তো স্যার একটু বলবেন, এই জন্য তো একটু আমাদের ভাগ করে দিবেন, বলে বলে দিবেন। দিলাম। হ্যাঁ? অনেকক্ষণ পরে কম্পিউটারে কি জানি কাজ করতেছিলেন, আজকে ক্লাস ফলো করেন তাই না? আচ্ছা, হ্যাঁ। বলেন কি বলতেছিলেন? থিওরি হচ্ছে 10 মার্কস, অ্যাপ্লাই আর অ্যানালাইসিস 20 মার্কস, মানে অঙ্কই 20 থাকছে। ঠিক আছে, কিন্তু বাট থিওরি 10 থাকছে, যাতে অঙ্ক ভুল করে থিওরি দিয়ে কি করা যায়, এটা কভার করা যায়। স্যার, ম্যাথ অপশন থাকবে, ম্যাথের মধ্যে অপশন থাকবে দুইটা সেকশন। হ্যাঁ, ম্যাথ অপশন থাকে, ম্যাথ অপশন থাকে। এখানেও একটা চয়েস পাবেন, ও এটা চয়েস পাবেন না, এটা ম্যাথ এটা চয়েস করতে পাবেন। তাহলে এটা কি দিছে আমারও মনে নেই। স্যার কথা কথা ধরেন মাস স্টোরেজ থেকে দিচ্ছেন, আমরা এটাই স্কিপ করে গেলাম। আপনি বললেন না ভিডিও চ্যানেল স্কিপ করতে পারেন, এটা যদি অ্যানালাইসিস থাকে তাহলে আমরা পুরো একটা সেকশন স্কিপ করব। স্যার, আচ্ছা, আমি গুরুত্বপূর্ণ তো একটা একটু আগে point। বলছি যে ওটা স্কিপ করতে পারবেন, তাহলে তো বুঝতে পারছেন ওরা তারপর আমার প্রশ্ন করে জোর করে আমি প্রথমেই বলছি যে এটা থেকে স্কিপ করতে পারবেন, এটা বুঝাই যাচ্ছে যে এটা তার মানে রাফির আর 5 মিনিট থাকবে না। থাকে সেটা কিউটিতে থাকবে, রাইট। ঠিক আছে, থাকলো আজকে পর্যন্ত। আচ্ছা, পরীক্ষা আপনাদের হচ্ছে 28 তারিখে, ঠিক আছে? তার আগে আমরা অবশ্যই একদিন সময় দিব আপনাদেরকে। কোন দিন সময় দিলে ভালো হয়, একদিন আগে না 2 দিন আগে বলেন? 2 দিন আগে। তাহলে একটু আমাদের রিমাইন্ডার দিবেন, ঠিক আছে? কেউ একজন রিমাইন্ডার দিবেন যে স্যার আপনার আমাদের সাথে বসার কথা। 2 দিন আগে তো পরীক্ষা স্যার, একদিন আগে তাহলে কোন দিন বলবো, একদিন আগে? তাহলে 28 তারিখে একদিন আগে পরীক্ষা হয়, সকালে, কারণ এদিকে দুইটা পরীক্ষা। আমরা 27 তারিখে সুযোগ দিতে পারি। রেকর্ড করে দেন। আজকে শেষ করি। হ্যাঁ, আমাকে অবশ্যই একটু আগে রিমাইন্ডার দিবেন।